আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। তা এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে শুভেচ্ছা। আসলে রাসেল ভাই 2013 সাল থেকে তো রেডিও 40-তে আসছি। আসলে সবার কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি যে অনেক ব্যস্ততা থাকলেও মানে মনটা সবসময় চায় যে আসি। আর আপনি যখন আমাকে বলেছেন তখন আমি ছিলাম যশোরে, তারপরও আমার মনে হয় না যে আপনি এ পর্যন্ত একবার বলেছেন আমি না করেছি। যত কষ্টই হোক আমি ইনশাআল্লাহ আসার চেষ্টা করেছি, এবারও তার ব্যতিক্রম হয়নি। তো ধন্যবাদ লিসেনার্স এবং রাসেল ভাইকে আমাকে ইনভাইট করার জন্য। আজকে এখন যে ঘটনাটি শেয়ার করব সেটা আমাদের রাজবাড়ির ঘটনা। তো রাসেল ভাই, আমরা সাধারণত বাজারগুলোতে দেখি যে অনেক সময় বাজার করার পর বাজারগুলো বয়ে নেয়ার জন্য কিছু লোক থাকে। ঢাকাতেও এটা দেখা যায় এবং মফস্বল শহরগুলোতেও মোটামুটি এটা দেখা যায় আর কি। অনেক সময় চাল বা অনেক ভারী কোনো জিনিস অনেক সময় কিছু কুলিরা বাড়ি পর্যন্ত এনে দিয়ে যান আর কি। তো এই প্রফেশনে থাকাই একজন ব্যক্তির সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা আমি আজকে শেয়ার করব। আচ্ছা। তো রাজবাড়ী বাজারে উনি সাধারণত চালের যেই বাজারটা ছিল, উনি ওইখানে যারা চাল কিনতেন, ওই দেখা যাচ্ছে যে 1 মণ 2 মণ বা 3 মণের বস্তা উনি অনেক সময় বহন করে নিয়ে যেতেন, অনেক দূরে তার বাড়িতে পৌঁছে দিতেন। তার বিনিময়ে উনি হালকা অল্প কিছু টাকা নিতেন আর কি। ওনার নাম ছিল নুরু মিয়া। তো যে দিন ঘটনার সূত্রপাত, ওই দিনটা ছিল রাসেল ভাই ঠিক ওই রমজান মাস শুরু হওয়ার ঠিক দিনটা, যে চাঁদ উঠবে, আজকে থেকে তারাবি শুরু হবে, কাল থেকে ফার্স্ট রোজাটা শুরু হবে। ঠিক এমন একটা দিন, যে দিন মোটামুটি সারা দিনই মানুষ বাজারে এসেছে, সারা মাসের পুরো রমজান মাসের বাজারটা করার চেষ্টা করেছে। ওই দিন ওনার কাজেরও প্রচুর প্রেসার ছিল, অনেকের বাড়িতে উনি বাজারটা বয়ে নিয়ে দিয়ে মোটামুটি কামাই রোজগারও বেশ ভালো ছিল। তো উনি রাসেল ভাই, ওনার পরিকল্পনা ছিল যে মাগরিবের নামাজের পরপরই উনি ওনার বাড়ির দিকে চলে যাবেন এবং চেষ্টা করবেন যে তারাবির নামাজটা উনি যেন প্রথম দিনই জামাতে পড়তে পারেন। এবং উনি অনেক শক্ত সমর্থ এবং খুব মানে শক্তিশালী একজন লোক ছিলেন, যেহেতু অনেক ভারী বোঝা উনি বহন করতেন। ওনার বাড়িটা ছিল রাজবাড়ী শহর থেকে মানে প্রায় 5-6 কিলোমিটার ভিতরে পাচুরিয়া নামক জায়গা। আর পাচুরিয়া যে রেল স্টেশনটা, এটা রাজবাড়ী শহর থেকে একদম সোজা হেঁটে যাওয়া যায়, তাহলে ঘন্টাখানেক সময় লাগে আর কি ওখানে পৌঁছানো। তো উনি প্রতিদিন ওই রেল স্টেশন থেকে রাতের বেলা বা সন্ধ্যার বেলা উনি হেঁটেই বাড়িতে চলে যেতেন। রাসেল ভাই, ওই হেঁটে যাওয়ার পথে ঠিক রাজবাড়ী মানে ওই স্টেশন থেকে বেশ আধা কিলোমিটার দূরে যাওয়ার পথে একটি জায়গা পড়ে, এটার নাম হচ্ছে লোকশেড নামক একটা জায়গা। আর লোকশেড নামক জায়গাটা সম্পর্কিত রাসেল ভাই আগে আমি একাধিকবার স্টোরি বলেছি। ওই জায়গাটা খুবই হন্টেড একটা জায়গা। তো আজকে নিয়ে হয়তো আমার 4 বা 5 নাম্বার স্টোরি ঠিক ওই জায়গা কেন্দ্রিক একটা আর কি। তো উনি রাসেল ভাই যখন বাজার থেকে বের হচ্ছিলেন ওই দিন, তো হঠাৎ করে দেখলেন একটু বেটে আকৃতির একজন লোক একটা চালের বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। তো বলতেছে যে ভাই, আমার এই বস্তাটা আপনি একটু পৌঁছে দেবেন। তো উনি বলতেছে কোথায়? বলে যে লোকশেডে আমার বাড়ি। তখন উনি চিন্তা করেন আমি তো ওই দিক দিয়ে হেঁটে যাব, তো আমি যদি বস্তাটা নিয়ে ওনার ওখানে নামিয়ে দিতে পেতে তাহলে তো আমার বাড়ি যাওয়ার পথে আমার একটা কাজ হাঁটা শুরু করলেন। তো আসলে ভাই ঠিক লোকশেডের কাছাকাছি যখন চলে আসছে, আসার পর হঠাৎ উনি ফিল করলেন যে উনার ওই বস্তাটা অনেক ভারী মনে হচ্ছে ওনার কাছে। উনি কিন্তু রাসেল ভাই এই 3 মণ 4 মণের বস্তা উনি বহন করেন, ওনার অনায়াসে বহন করতে পারেন, কিন্তু মাত্র 40 কেজি ওজনের চালের বস্তা এটা ওনার কাছে অনেক ভারী মনে হচ্ছে হঠাৎ। এবং উনি বুঝতে পারলেন না, উনি মনে করেন হয়তো সারাদিনে অনেক পরিশ্রম গেছে, এটা মনে হতেই পারে, হঠাৎ করে ভারী হয়ে যেতেই পারে, কারণ শরীরের অবস্থা সবসময় একরকম থাকে না। কিন্তু উনি রাসেল ভাই আর একটা জিনিস মানে ওনার দৃষ্টিগোচর হলো, সেটা হচ্ছে যে ওনার সামনে 4টা পা দুলছে। আমরা চেয়ারে বসে থাকলে যেমন ওই আমরা যেমন পা ঝুলিয়ে রাখি, তো মনে হচ্ছে ওনার মাথার উপর বস্তায় 2জন লোক বসা এবং সামনে দিয়ে পা ঝুলছে। ভয়ঙ্কর ব্যাপার। তো উনি খেয়াল করলেন যে এই পাটা ঠিক মানে বাচ্চাদের মানে ছোট ছোট পা, কিন্তু পা গুলো বেশ মোটা, ওই যে বামনদের পা যেরকম হয় বা পেটে খুব পেটে আকৃতির লোকদের যেরকম পা হয় ওরকম পা উনি করলেন। এবং উপর থেকে উনি ফিল করছিলেন যে কে যে উপরে বসে কে যেন কথাও বলছে। আচ্ছা। তো উনি খুব রাগ হলো,
যে এত কষ্ট করে নিয়ে যাচ্ছি, হঠাৎ করে এই জিনিসটা আসলো কোত্থেকে। আর উনি সাহসী লোক ছিলেন, উনি 7-5 না ভেবে উনি এক হাত দিয়ে একটা পা খপ করে ধরলেন, আচ্ছা, ধরে এক টান দিয়ে উপর থেকে নিচে ফেলে দিলেন। ফেলে দেওয়ার সাথে সাথে উনি দেখলেন ওটা একটা মহিলা বামন, এবং পড়ার সাথে সাথে সে তার স্বরে একটা চিৎকার করে উঠলো, মানে খুব সে ব্যথা পেয়েছে। এবং উপর থেকে আর একটা বামন লাফ দিয়ে নিচে পড়লো, তাকে আবার টেনে ধরে তুলে ওরা দুইজন দৌড় দিয়ে চলে যাচ্ছে। এবং যাওয়ার সময় একবার একটু ঘুরে তাকালো, খুব রাগী চোখে ঘুরে তাকায়, এবং তারপর আবার ওরা মানে অদৃশ্য হয়ে যায় অন্ধকারের মধ্যে। তখন উনি যেহেতু মানে এরকম প্যারানর্মাল বিষয় রাত্রেবেলা আসা যাওয়া করেন, টুকিটাকি বিষয় উনি অনেক সময় দেখেছেন, উনি এগুলোতে কোনো ভয় টয় পান না আর কি। উনি যথারীতি রাসেল ভাই যে বস্তাটা যাকে দিয়ে যাবেন, তো দেখলেন যে হ্যাঁ ঠিক আছে, ওই লোক বাড়ি ওখানে আছে, উনি বস্তাটা পৌঁছে দিয়ে উনি রাসেল ভাই বাড়িতে চলে যান। তো বাড়িতে পৌঁছানোর সাথে সাথে রাসেল ভাই একটা মানে খুবই একটা করুণ একটা সিচুয়েশনের উনি সম্মুখীন হন। দেখেন যে ওনার 5 বছর বয়সী একটা ছেলে, সে মানে মাত্র ঘন্টা খানেক হলো খাটের উপর থেকে শুধু নিচে পড়ে গেছে, মানে 2 হাত উঁচু খাট। আচ্ছা, নিচে পড়ার সাথে সাথে ওনার ওখানে উপস্থিত যারা ছিলেন আর কি, তাদের ভাষণ যে পড়ার সাথে সাথে তার সন্তানটা মারা যায়। অথচ 5 বছর বয়সে একটা সন্তান 2 হাত উপর থেকে নিচে পড়ে যাবে, তার কিন্তু মারা যাওয়ার কথা নয়। তো বাড়িতে মানে একদম শোকের রোল পড়ে যায়, যথারীতি তাকে দাফন করা হয়। তো বাড়ির লোকজন রাসেল ভাই কিছুই বুঝতে পারে নাই, কিন্তু উনি কিছুটা ফিল করলেন যে কিছু একটা তার সাথে ঘটছে। তো রাসেল ভাই যখন এই ঘটনাটি হয়ে গেল, তখন 3-4 দিন উনি ওনার সাথে আর অন্য কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি। কিন্তু 3-4 দিন পরে উনি যখন ওই যথারীতি প্রতিদিনের মতো ঠিক ওই লোকশেড পার হয়ে ওনার বাড়িতে যাচ্ছিলেন রাতের বেলা, তখন ওই যে 2টা বামন রাসেল ভাই যেটা দেখেছিলেন, দেখে যে এই দুইটা বামন ওনার পিছু নিয়েছে। আচ্ছা, তো তখন ওনার প্রফেশনের উপর একটা মারাত্মক আঘাত আসলো। সেটা হলো উনি যেহেতু এই মালামাল টানাটানি করাটাই এটা ওনার প্রফেশন ছিল, তো উনি রাসেল ভাই যেটা খেয়াল করলেন সেটা হলো উনি যখনই ওনার মাথায় কোনো বোঝা উনি উঠান, উনি আর সেটা টানতে পারেন না। মনে হচ্ছে সেটা অনেক ভারী, ওনার পক্ষে সেটা টানা সম্ভব নয়। কিন্তু উনি একজন প্রফেশনাল, এরকম হওয়ার কথা না। প্রফেশনাল, এটা তার প্রফেশন। তো উনি যদি 10 কেজি ওজনও যদি উনি মাথায় নেন, তারপরও সেটা তার কাছে ভারী মনে হয়, মানে কিছুতেই সেটা টানতে পারেন না। এবং উনি যখন এটা টানতে পারছিলেন না, স্বাভাবিকভাবেই কিন্তু মানে উনি এটা যেহেতু এটাই ওনার ইনকামের একটা সোর্স, মানে প্রধান সোর্স, উনি কিন্তু ইনকাম আর করতে পারছিলেন না, কারণ মালামাল যখন পৌঁছে দিতে পারছে তার ইনকামও ছিল না। তার পরিবারের অবস্থা কিন্তু খুব শোচনীয় পর্যায়ে পড়ে যায় আর্থিক দিক দিয়ে। এখন এদিকে কি হয় রাসেল ভাই, ওনার 4 বছর বয়সী আর একটা মানে কন্যা সন্তান ছিল। এই সন্তান কোনো কারণ ছাড়াই সকালবেলা দেখা যায় তার স্ত্রী এবং উনি দেখে যে সে মৃত। এবং ওই কন্যা সন্তানের গলায় মানে স্পষ্ট ভাবে খুব বড় বড় হাতের মোটা আঙ্গুলের গলায় মানে তার মানে গলার উপর হাতের ছাপ পাওয়া যায়, মনে হয় যে কি যেন টিপে ধরে ওই সন্তানকে মেরে ফেলেছে। তো এইরকম রাসেল ভাই ওনার এরপরে যেটা হয়, ওনার 2টা সন্তানই মারা যান। এরপর থেকে ওনার স্ত্রী যখনই সন্তান সম্ভব হতো, তখনই মানে ওনার কোনো জীবিত সন্তান আর হতো না। সন্তানই ভবিষ্যতে সেটা ছিল মৃত। তো ওনার কোনো সন্তান উনি জীবিত করতে পারছিলেন না। তো আর এমনি চলাফেরার পথে এই 2টো বামনের এই উৎপাত, এটা খুব কমন ব্যাপার হয়ে গেছিল। তখন উনি রাসেল ভাই যখন এইটা উনি প্রফেশনটাও হুমকির মুখে পড়ে যায়, তখন উনি একজন স্বনামধন্য একজন আলেমের শরণাপন্ন হন। রাজবাড়ির ঠিক গলন্দতে একটা মাদ্রাসা আছে, নামকরা মাদ্রাসা, ওখানে একজন মুফতি সাহেব ছিলেন ওই সময় আর কি, এখন উনি নাই। তো ওনার কাছে শরণাপন্ন হন। তখন উনি খুব পরহেজগার লোক ছিলেন। তো উনি বললেন যে ঠিক আছে, আমি দেখি এটা কিভাবে কি করা যায়। তখন উনি ওই দুষ্টু প্রকৃতির ওই যে 2টা জিন ওটাকে হাজির করেন। তখন হাজির করার পর উনি তাদের সাথে কথা বলার পর রাসেল ভাই যেটা জানা যায়, তো ওরা ওই হুজুরকে বলেন যে ওই যে 2টা বামন ছিল ওরা হলো হাজবেন্ড ওয়াইফ ছিল। বলে যে ওরা যখন ওদিক দিয়ে যাচ্ছিল, তখন তার স্ত্রীর ইচ্ছা করছিল যে ওই একটু চালের বস্তার উপর বসবে, কিন্তু যখন ওই লোকটি ওই নুরু মিয়া উনি যখন টান দিয়ে ওনার স্ত্রীকে ফেলে দেন, মানে ওই জিনদের ভাষ্য অনুযায়ী
তার আবার স্ত্রীর ছিল সন্তান সম্ভব, আচ্ছা এবং তার স্ত্রীর সন্তানটা নষ্ট হয়ে যায়, যার কারণে এরা প্রতিশোধ হিসাবে তার জীবিত সন্তানদেরকে তো হত্যা করেছেই, ওরা কোনো সন্তানকে বাঁচতে দেবে না, তাদের ভাষ্য লয়ে যায়। এবং এটা হচ্ছে ওখানকার খুব প্রচলিত একটা ঘটনা। প্রচলিত একটা ঘটনা। তো তারপরে রাসেল ভাই উনি এটা সমাধান করে দেন আর কি, মোটামুটি এটা সমাধান হয়ে যায়। তো ইসমাইল নুরু মিয়া কিন্তু পরবর্তীতে প্রফেশনেও আস্তে আস্তে আবার স্বাভাবিকভাবে ফিরে আসেন। উনি অনেকদিন জীবিত ছিলেন, এমনকি আমাদের বাসাও একবার চালের বস্তা নিয়ে উনি আসছিলেন, আমার মনে আছে। তো এই ঘটনাটা আমাদের ওখানে অনেক প্রচলিত একটা ঘটনা। আর যে জায়গাটার কথা রাসেল ভাই বললাম, যে এই যে লোকসূত্রের যে জায়গাটা, এখানে অনেকেই মানে আমাদের রাজবাড়িতে এমন কেউ নাই, বা আমাদের রাজবাড়ির বাইরেও এমন কেউ নাই যে ওই জায়গাটা সম্পর্কে মানে একটা ভয়ঙ্কর ধারণা নাই, এমন কাউকে খুঁজে পাওয়া যাবে। ওকে, এটা ছিল স্যার। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। হ্যালো রাসেল ভাই অ্যান্ড হ্যালো লিসেনার্স, আমি এমডি শিমুল মন্ডল ফ্রম টাঙ্গাইল। জি। তো আমার ঘটনা আসলে মানে ঘটনাটা শুরু হয় আমার জন্মের পরে থেকেই। তো ঘটনার শুরু হচ্ছে আমার জন্মের পরে থেকেই। তো মানে ঘটনাটা আসলে ওই জায়গা থেকে শুরু হয়েছে, আমি প্রথম থেকে না বললে আসলে ঘটনাটা ওইভাবে আপনি বলেন। বোঝা যাবে না। তো আমার জন্ম হয়েছে 2000 সালে জন্ম হয়েছে। তো জন্মের পরে আপনার 6-7 মাস তেমন কোনো সমস্যা হয় নাই। জন্মের পর আমার আব্বু হচ্ছে আর্মির চাকরি করে, ছিল রাজশাহী ক্যান্টনমেন্ট। আমরা জায়গার নাম উল্লেখ না করি, হ্যাঁ? ও আচ্ছা, ঠিক আছে। তো ক্যান্টনমেন্টে ছিলাম। ক্যান্টনমেন্টে থাকার পরে আমার আব্বু বিকেল বেলা একদিন আমাকে নিয়ে বের হয়েছে, মানে ঘুরতে বের হয়েছে। তো দেখতে মানে খেয়াল করতেছে যে আমি রাস্তার পাশে একটা জঙ্গল ছিল, তো আমি জাস্ট মানে জঙ্গলের দিকে যাইতেছি, কারণ ছোট অবস্থায় তখন তো কথা বলতে পারতাম না, 6-7 মাস বয়স। তো জঙ্গলের দিকে ইশারা করে নিয়ে যেতেছি। তো আব্বু এটা তেমন একটা গুরুত্ব দেয় না, চলে যায় ওই জায়গা থেকে, আমাকে নিয়ে চলে যায়। তো পরবর্তী 2-3 দিন আবার সেম ঘটনা, আমাকে নিয়ে বের হলেই আমি জাস্ট ওই রাস্তার দিকে মানে ওই জঙ্গলটার দিকে যাইতে যাচ্ছি। আচ্ছা। তো মানে লাস্ট যেদিন হয়েছে, তো ওই দিন আব্বু বাসায় আসার পরে মানে আমাকে নিয়ে বাসায় আসছে, তারপরে আমি প্রচুর কান্নাকাটি করতেছি, মানে কোনোভাবেই সে কান্না থামানো যায় না, ছোট ছিলাম। তো আব্বু আম্মুর সাথে ঘটনাটা শেয়ার করলো যে এরকম এরকম হয়েছে। তো আম্মুর মানে নিয়ে আব্বু গেল যে তাহলে একটা হুজুরের কাছে দেখাই, হুজুর কি বলে। তো হুজুরের কাছে নিয়ে গেছে, তখন আমি স্টিল কান্না করতেছি। ওই অবস্থায় আমাকে হুজুরের কাছে নিয়ে যায়। মানে আশ্চর্যের বিষয় হইতেছে যে হুজুরের কোলে যাওয়ার পরে আমি একদম চুপ, যেন মানে আমার কোনো কিছুই হয় নাই। তো হুজুর বললো যে এটা তেমন কোনো সমস্যা না, ওরে জাস্ট একটা জিনে হয়তো আসর করছে, যার কারণে ওইরকম কান্নাকাটি করতেছে। তো তখন হুজুর আমাকে একটা তাবিজ দেয়। আচ্ছা। সেই তাবিজটা মোটামুটি আমার কাছে 10 বছরের মতো ছিল। তখন তেমন কোনো সমস্যা হয় না, ছোট ছিলাম, অতটাও মানে বুঝতেও পারি নাই যে এরকম কিছু হইতেছে বা প্যারানর্মাল কিছু ঘটতেছে আমার সাথে, আমি বিষয়টা তেমন একটা খেয়াল করি না। তো সামহাও আপনার 2010 এরকম সময় আমার তাবিজটা হারায় আসবে, মানে কিভাবে হারায় গেছে এটা সঠিক খেয়াল নাই। তাবিজ হারায় যাওয়ার মানে যেদিন হারায় গেছে ওই দিন রাত্রেই আমার জ্বর, প্রচন্ড জ্বর, 103-104 বা এরকমই আর কি। তো জ্বর ভালো হইতেছে না, পরে ওষুধ টষুধ খাওয়ানো হলো, জ্বর ভালো হয় না। পরে মানে আমার আব্বু আম্মু কিন্তু জানে, আমি স্টিল তখনও এই ঘটনাটা জানি না যে আমার সাথে এরকম কিছু একটা হয়েছে। তো এক হুজুরকে নিয়ে আসলো, সেই হুজুরও একটা তাবিজ দিল, কিন্তু ওই তাবিজে আপনার আমি সুরক্ষিত ছিলাম যে আমার কোনো জ্বর বা আমার শারীরিক কোনো প্রবলেম হইতেছিল না, কিন্তু আমি স্বপ্নে ভয় পাইতেছিলাম। মানে স্বপ্নে ভয় পাচ্ছেন? হ্যাঁ, এটার কোনো সলিউশন আমার তখনও কেউ দিতে পারেনি। আচ্ছা। মানে স্বপ্নে ভয় পাওয়ার বিষয়টা এরকম ছিল যে আমি প্রায় স্বপ্নে দেখতাম একজন মানুষ। কত বয়স তখন আপনার? আমার বয়স তখন 11-12 বছর। আচ্ছা, ওকে। একজন মানুষ আমার খাটের আশেপাশে দাঁড়ায় রয়েছে। তো লোকটা মোটামুটি 6 থেকে 7 ফিট এরকম লম্বা, আপনার কালো কাপড় পরা। আর সবচেয়ে ভয়ঙ্কর মানে আমার কাছে যেটা বেশি ভয় লাগছে সেটা হচ্ছে ওই অবয়বটা, মানে কালো কাপড় পরা ছিল, আর তার উপরে একটা ঘোমটা ছিল। আচ্ছা। মাথার উপরে ঘোমটা ছিল। ছেলে নামে? হ্যাঁ, কিন্তু আমি ছেলে নামে এটা সঠিক বলতে পারলাম না, বুঝতে পারিনি, কারণ আমি ফেসটা কখনো দেখিনি।
আচ্ছা। জাস্ট ঘোমটাটা দেখছি। তো এরকম স্বপ্ন দেখতাম, আব্বু আম্মুকে বলতাম, আব্বু আম্মু আমাকে সান্ত্বনা দিত যে না এটা তেমন কিছু না, জাস্ট ভয় পাইছি, মানে এরকম করে আমার জাস্ট কাটায়নি। হুম তো ওই তাবিজটাও আমার কাছে ছিল প্রায় 3-4 বছরের মতো ছিল। তো বড় হইতেছে, আমার বয়স 14 পার হয়ে 15-তে গেল। আশেপাশে ফ্রেন্ড সার্কেল যারা আছে ওরা আমাকে তাবিজটা নিয়ে খুব মানে বিরক্ত করতো যে এত বড় হয়েছিস এখনো কিসের তাবিজ এই সেই। তো আমি একদিন ইচ্ছা করে তাবিজটা খুলে রাখি, মানে আমার একটা ইচ্ছা যে দেখি কি হয় আজকে, তাবিজটা খুলে রাখি। তো তাবিজ খুলে রেখে আমি ঘুমাইছি। ওই দিন রাত্রে আবার সেম স্বপ্ন দেখতেছি যে ওই অবয়বটা আমার এক পাশে দাঁড়ায় রয়েছে। তো অ্যাজ ইউজুয়াল মানে আমি মোটামুটি 3-4 বছর ধরে একই স্বপ্ন দেখতেছি যে হয় একবার এই পাশে নয় ওই পাশে, মানে এক পাশে না এক পাশে আসি আপনার সপ্তাহে একবার বা 2বার বা মাসে একবার এরকম ডিস্টেন্সে, কিন্তু কন্টিনিউয়াসলি আমি দেখছি। তো ওই দিন আমি বিষয়টা তেমন একটা গুরুত্ব দিই নাই, যেটা তো আমি রেগুলারই দেখতেছি। কিন্তু ওই দিন মানে যে তাবিজ খোলার পরে ওই দিন দেখলাম যে ওটা নড়লো, অর্থাৎ আগে স্টিল এক জায়গায় দাঁড়ায় ছিল, এখন সেটা আস্তে আস্তে আমার কাছে আসলো। তো কাছে আসার পরে মোটামুটি গ্রাম্য ভাষায় বলতেছে যে তুই কোনো ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না। আচ্ছা। হ্যাঁ, আমি তোর কোনো ক্ষতি করব না, আমাকে তোর মানে তোকে আমার পছন্দ হয়েছে, অর্থাৎ ওই জিনটা বা ওই স্বপ্নের মধ্যেই বলছে হ্যাঁ আপনাকে? স্বপ্নের মধ্যেই আচ্ছা। বলছে যে তোকে আমার পছন্দ হয়েছে, আমি সারা জীবন তোর সাথে থাকবো, আচ্ছা। এরকম একটা মানে কথা বলছে। তো আমি এটা মানে এটার জন্য তো আমি প্রস্তুত ছিলাম না, কারণ আমি যতটুকু জানি বা আমার ধারণা যে আমি ওটা এক জায়গায় স্টিল দেখতেছি, কিন্তু কখনো কাছে আইসা যে এরকম ভাবে বলবে এটা আমি কখনো এক্সপেক্ট করি না। আচ্ছা। তো তারপর আমি মানে সেন্সলেস। তারপরে আর কি হয়েছে আমার সঠিক মনে নাই। ও পরবর্তীতে সকালে যখন ঘুম ভাঙে তখন দেখি যে আমার মানে আমি বিছানায় শুয়ে রয়েছি, আমার সামনে একটা হুজুর রয়েছে। আচ্ছা। তো জ্ঞান ফেরার পরে আমি হুজুরকে বললাম যে এরকম এরকম রাত্রে দেখছি। তো আব্বু বলতেছে যে তাহলে করতে মানে হুজুরকে বলতেছে যে একটা তাবিজ দেওয়ার জন্য, যার একটা তাবিজ দিলে যদি এই সমস্যাটা না হয়। তো তখন আব্বু বলতেছে মানে তখন হুজুরটা বলতেছে যে না, ওকে তাবিজ দেওয়াটা ঠিক হবে না, কারণ যেহেতু জিনটা বলছে মানে হুজুরের ভাষায় যে যেহেতু জিনটা বলছে যে ওর কোনো ক্ষতি করবে না, সেহেতু তাবিজ দিয়ে তো তেমন কোনো ফায়দা হইতেছে না, কারণ এটা তাবিজ দিলে ওর সাথে থাকবো, না দিলে ওর সাথে থাকবো। তো আমি আবার হুজুরের সাথে একটু তাল মিলাইলাম যে আমার ফ্রেন্ডরা এরকম মজা টজা করে, আচ্ছা যাই হোক। তো আর তাবিজ নেওয়া হয় না। তো তারপরে যে ঘটনাটা ঘটে আপনার 7-8 দিন বা 10 দিন এরকম পরে আমাদের এলাকার নামটা বললাম না, যাত্রা হইতেছে, গ্রামের বাড়িতে যে যাত্রাগুলা হয়। আমি তো ক্যান্টনমেন্টে ছিলাম, বিভিন্ন ক্যান্টনমেন্টে ঘুরছি, যাত্রা সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নেই। তো ফ্রেন্ডদের সাথে গেলাম যাত্রা দেখতে। যাত্রা শেষ রাত্রে আনুমানিক 1:30 বা 2টা এরকম সময়। তো যাত্রা শেষ করে আসতেছি, তো আমার 3টা ফ্রেন্ড ছিল। তো আসার সময় আমি না আমার ফ্রেন্ডরা সবাই আপনার শুটকি মাছের গন্ধ পাইতেছে, যে একটা মানে আশেপাশে শুটকি মাছ থাকলে যেরকম গন্ধ হয় এরকম গন্ধ পাইতেছে। তো আমরা জাস্ট মজা করে জিনিসটা উড়াই দিছি। উড়াই দিয়া যাই হোক আসলাম আমাদের এলাকার যে বাজার আছে, বাজারে যাওয়ার পরে যার যার বাড়ির রাস্তায় শেষে চলে গেল, আমি রাস্তায় একা। আচ্ছা। এখন আমার বাজার থেকে বাড়ির দূরত্ব হইতেছে প্রায় 7-8 মিনিট মতো হাঁটতে হয়। তো রাস্তা দিয়ে যাইতেছি আবার সেই শুটকি মাছের গন্ধ। এখন তো আমি একটু ভয় পাইতেছি, কারণ একদম একা, আশেপাশে কেউ নেই, নির্জন পরিবেশ। তো হাঁটতেছি মানে আমি যত বাড়ির দিকে আগাইতেছি আমার গন্ধটা আরো তত তীব্র হইতেছে, প্রচন্ড গন্ধ। তো পরবর্তীতে মানে এই গন্ধটা আস্তে আস্তে তীব্রতর হইতে হইতে হঠাৎ করে মানে ধুপ করে একটা শব্দ হইল। আচ্ছা। শব্দ হয়েছে, আমি সাথে সাথে দাঁড়ায় গেছি, কি ব্যাপার, আশেপাশে কোনো মানুষজন নাই, কোনো কিছু নাই, শব্দ হইল কিসের। ফোনের ফ্ল্যাশ লাইট অন করছি, অন করে দেখি যে আমার ঠিক 5 থেকে 7 অথবা 10 হাত এরকম দূরে একটা বৃদ্ধ মহিলা বসে রয়েছে, মানে একদম রাস্তার ঠিক মিডল পয়েন্টে। আমি যে পাশ কাটায় যাব এরকম যাওয়ার কোনো রাস্তা নেই। এখন তো আমি তো প্রচুর ভয় পাইতেছি। তো ফ্ল্যাশ লাইট অন করার পরে যেটা দেখলাম যে একদম বৃদ্ধ, বয়স আনুমানিক 85-90 এরকম।
জাস্ট একটা কাপড় পরে, মানে এক কাপড়ে আর কি, এক কাপড় পরে বসে রয়েছে, আর হইতেছে চোখ দুটা জলজল করতেছে, মানে এমন অবস্থা যে চোখ বের হয়ে এখন পড়ে যাবে, ঝুলতেছে আধা ঝোলা অবস্থা যেটা বলে। তো আমি মানে ওটার চোখের দিকে তাকানোর পরে একটা হাসি দিয়ে, মানে হাসিটা কেমন আমি জাস্ট বলতে পারতেছি না, যে মানে বিকট একটা হাসি। তো হাসি দেওয়ার পরে তো গ্রাম্য ভাষায় বলতেছে যে এতদিন ওর জ্বালায় তোর কাছে আসতে পারিনি, যাকে আপনি স্বপ্নে দেখেন। হ্যাঁ, যাকে আমি স্বপ্ন দেখতাম, যে ওর জ্বালায় এতদিন তোর কাছে আসতে পারি নাই, কিন্তু আজকে তোরে নিয়ে যাব। আমি তো মানে হতবাক, এখন এই জায়গায় আমি কি করবো আমার মাথায় কিছু ঢুকতেছে না। তো মানে আমি ভয়ে আমার হাত পা কাঁপতেছে, কাঁপতে কাঁপতে আমার হাতের থেকে ফোনটা নিচে পড়ে যায়। আচ্ছা, আমি ফোন উঠাই, ফোন উঠানোর সময় এই যে আপনার কাঠের জুতা বা যে খরম যেটাকে বলে আগের দিনের যে খরম, এটা পড়া হাঁটলে যে ঠক ঠক শব্দ হয়, এরকম দুইটা শব্দ শুনতে পাই। আচ্ছা, যে মানে আমার পিছনে আর কি। আচ্ছা, তো এই শব্দ শোনার পরে আমি পিছনে তাকায় দেখি সেই কালো, মানে কালো কাপড় পরা সেই অবয়ব বা সেই জিনটা দাঁড়ায় রয়েছে আমার পিছনে। আচ্ছা, তো আমি একটু সাহস পাইলাম যে না, অ্যাটলিস্ট এটা তো আমার কোনো ক্ষতি করবে না, যা ক্ষতি করার ওই সামনে ওই বুড়িটাই আমার ক্ষতি করতে পারে। তো ওইটা আস্তে আস্তে হাইটা আমারে পাশ কাটায় আমার সামনে আগায় যায়, সামনে আগায় যায়, আমিও ওইটার পিছনে পিছনে আগায় যাই। মানে আমি তো তখন জাস্ট মানে রাসেল ভাই আমি অসহায়, এই জায়গায় আমার কিছু করার নেই। আমি দোয়া কালাম যা পারতেছি আমি পড়তেছি, কিন্তু কোনো কাজ হইতেছে না। তো আস্তে আস্তে গেলাম ওইটার পিছনে পিছনে, আমি আমার ঘরের সামনে পর্যন্ত গেছি। ঘরের সামনে পর্যন্ত যা হঠাৎ করে দেখি যে আমার সামনে কিছুই নেই, মানে আমার ঘরটা রয়েছে যে সামনে যে জিনটা থাকার কথা নাই, আমার সামনে পিছনে আশেপাশে কোথাও নেই। তো মানে আমি তো তখন একটা শকের মধ্যে রয়েছি। আমি মানে তখন জাস্ট একটাই চিন্তা যে এই যে ঘটনা হয়েছে এটা আমি বাড়িতে কাউকে এখন জানাবো না, কারণ এখন রাত্রে জানাইলে আরো ঝামেলা হবে, বাড়ির মানুষজন টেনশন করবে, আমার ই করবে। তো আমি দরজা নক করছি, আম্মু দরজা খুললো। আমি মানে ভালো মতো নর্মালি অ্যাজ ইউজুয়াল, মানে নর্মালি আমার কিছুই হয় না, খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়লাম। ওই দিন রাত্রেও তেমন কোনো সমস্যা হয় না, বা যে ভয়ের কারণে যে রাত্রে ঘুম না হওয়া এরকম কোনো কিছু না, আমি নর্মালি ঘুমাইছি। তো সকালবেলা আমি আব্বুকে আস্তে করে বিষয়টা বললাম যে আব্বু কালকে রাত্রে তো আমার সাথে এরকম এরকম জিনিস ঘটছে। আব্বু তো আমাকে বকাবকি করতেছে, হ্যাঁ তোরে তাবিজ নিতে বলছিলাম, তাবিজ নিলে এরকম কোনো সমস্যা হইতো না। পরে আবার তাবিজ নিতে বলছে, আমি স্টিল না করছি যে না আমি তাবিজ নিব না, কারণ এটা যেহেতু একবার আমাকে বাঁচাইছে, ইনশাল্লাহ নেক্সট টাইম আমার আরেকবার বাঁচাবো। তো এটা ছিল আমার মানে প্রথম ঘটনা। আর দ্বিতীয় ঘটনা ঘটছে তার 4 দিন বা 5 দিন এরকম সময় পরে। তো রাত্রে আমি ঘুমাইয়া গেছি 9টা-10টার দিকে, গ্রামের বাড়ি ঘুমাইয়া গেছি। তো স্বপ্নে দেখতেছি যে আমি একটা মানে ময়দান বা একটা মাঠের মধ্যে পড়ে রয়েছে, অর্থাৎ মানে যে যুদ্ধের শেষে যেরকম পরিবেশ থাকে একটা এলাকার, যে আশেপাশে আগুন জ্বলতেছে, ধোঁয়া উঠতেছে, তারপরে আশেপাশে রক্ত পড়ে রয়েছে, এরকম একটা অবস্থা। আমি একটা মাঠের মধ্যে পড়ে রয়েছি ডান কাছে। আচ্ছা, ডান কাছে পড়ে রয়েছি, আর মানে আমার ডান হাতটা মাথার নিচে, মানে আমি ডান হাতের উপরে মাথাটা রেখে আমি পড়ে রয়েছি। তো আমি মানে আমার বডিতে আমার কোনো নেই, মানে কোনো সেন্স নেই, আমি যে হাত পা নাড়াচড়া করবো বা আমি উঠা বসবো এরকম কোনো ফিলিংস আমি পাইতেছি না, জাস্ট আমি দেখতেছি। আর সামনে যে মানে ভিশনটা আমি দেখতেছি যে জিনটা আমার এক পাশে দাঁড়ায় আছে, মানে আমি কিন্তু দেখতেছি আমার সামনে এক পাশে আছে, আর হচ্ছে সেই বৃদ্ধ মহিলাটা আমার ঠিক সামনে কিছু দূরে বসে রয়েছে। তো বসে রয়েছে এভাবে কয়েক মুহূর্ত যাওয়ার পরে এই বৃদ্ধটা আমার দিকে হাত তুলে দেখাই দিচ্ছে। আচ্ছা, মানে ওই জিনের সামনে আমাকে দেখাইতেছে যে আমাকে নিয়ে যাবে বা এরকম কিছু একটা মিন করতেছে, মানে আমি যতটুকু বুঝতে পারছি আর কি। তো যখনই হাত তোলাই করছে তখনই জিনটা আপনার সামনের দিকে আগায় যাইতেছে, মানে আমাকে নিতে দিবে না, এরকম একটা সিচুয়েশন। আস্তে আস্তে সামনের দিকে আগায় যাইতেছে, আর ওই মানে বুড়িটা কিন্তু বসা ছিল, বুড়িটা বসা ছিল, ও নড়ে নাই, কিন্তু ও পিছনের দিকে পিছাইতেছে। মানে আমি স্টিল আপনার স্বপ্নের মধ্যে, হ্যাঁ এটা হচ্ছে আমার স্বপ্নের মধ্যে, আর ওটা যেটা ছিল ওটা হচ্ছে রাস্তায়। আচ্ছা, তো এখন
এইভাবে আস্তে আস্তে পিছাইতে পিছাইতে মানে এমন একটা পর্যায়ে গেছে যে আমি এখন আরো বুড়িটাকে দেখতে পারতেছি না। আমার সামনে জাস্ট আমি জিনটা দেখতেছি, অর্থাৎ জিনের কারণে আমি বুড়িটাকে দেখতে পারতেছি না। তো এরকম সময়ে আমার পিছন সাইড দিয়ে, অর্থাৎ আমি তো ডান কাত হয়ে শুয়েছিলাম, তো আমার পিছন সাইড দিয়ে এই মানে যে ছোট ছেলে মেয়েদের অনেক সময় যে ঘুঙুর বা কোমরের মধ্যে একটা দেয় না, যে হাঁটা চলা করলে শব্দ হইলে বোঝা যায়, এরকম একটা দেয় না, মানে গ্রাম অঞ্চলে যেটা বেশি দেখা যায় আপনার ঘুঙুর বা ঝুনঝুনি যেটাকে বলে। তো এই ঝুনঝুনি দেওয়া একটা ছোট শিশু আমার মাথার পাশ দিয়ে আমার সামনে আসলো। আচ্ছা, মানে ওটার মধ্যে ভয়ঙ্কর তেমন কিছু আমি খেয়াল করি নাই। আপনার শিশুটার বয়স আনুমানিক 3 বছর বা 4 বছর, হাঁটতেছে। তো হাইটা আমার সামনে এসে দাঁড়াইলো। ওটার মধ্যে আমি ভয়ঙ্কর কোনো কিছুই দেখি না, অ্যাজ ইউজুয়াল নর্মাল একটা শিশু। আচ্ছা, তো আইসা দেখান মানে দাঁড়ানোর পরে সেই বুড়ির মতো করে একটা হাসি দিল। আচ্ছা, মানে আমি তো এমনি তখন প্রচুর পরিমাণ ভয় পাইতেছি, তার মধ্যে ওইটা দেখে তো আমি আরো শক যে এটা কি হলো। তো পরবর্তীতে এখন দেখি ওই শিশুটাও মানে আমার পিছন থেকে ঘুরে সামনে এসে দাঁড়াইছে, প্লাস সামনে দাঁড়ানোর পরে এখন আমাকে ধরতে আসবে, এরকম একটা সিচুয়েশন। তো যখনই ধরতে আসবে তখনই ওই জিনটা পিছন থেকে এসে ওই শিশুটাকে ধরে, মানে আমার কাছে আসতে দিবে না। তো ধরার পরে ওই জিনটা আপনার এক হাত দিয়ে ওই শিশুটার গলার মধ্যে, আরেক হাত দিয়ে মেবি কোমর বা মানে নিচে পিছনে একটা জায়গায় ধরছে, আমি সঠিক খেয়াল নাই। তো ধরা জাস্ট একটা আছাড় দিল। মানে আমি আসলে তখন বুঝতেছি না যে মানে কি হইতেছে না হইতেছে, আমি কিছু বুঝতেছি না, আমি জাস্ট দেখতেছি ঘটনাগুলো যে এটা এটা হইতেছে। তো আছাড় দেওয়ার পরে আপনার ওই শিশুর মানে মাটিতে পড়ার পরে হাত পা এক এক দিকে ছড়ায় যায়, মানে ছোট শিশু তো হাত, আর ওর মাথাটা চিৎকার এসে আমার সামনে পড়ে, জাস্ট আমার ফেসের সামনে এসে পড়ে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হইতেছে যে ওই শিশুটার মুখে তখন একটা হাসি ছিল। আচ্ছা, তো এটা দেখার পরে তো আমি আর ঠিক থাকতে পারি না, আমি লাফ দিয়ে উঠে গেছি। ওইটা চিৎকার চেঁচামেচি করছি। পরে আব্বু আম্মু আসলে আমি ওনাদের ঘটনাটা বলছি যে এরকম এরকম ঘটনা ঘটছে আমার সাথে। তো তারপরে আবার ওই দিন রাত্রেই হুজুরকে ফোন দেয়, হুজুর এসে আমাকে অনেক মানে যে করে দোয়া দরুদ পড়া, ফটো দেয়, পানি খাওয়ায়। তো তারপরে আমাদের তাবিজ দিতে চাইছিলাম, আমি তখন তাবিজ নিইনি, এখন তখন আমি নিইনি, এখন আমার কাছে কোনো তাবিজ কবজ কিছু নাই। তো তারপর থেকে ওই ঝাড়া ফোঁচা করার পর থেকে আমার তেমন কোনো সমস্যা হয় নাই। তবে হ্যাঁ, এখনো আমি ওই জিনটাকে স্বপ্ন দিই, রেগুলার দেখেন? রেগুলার। আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কেন তাবিজ নিতে চান না? এখন তাবিজ নিতে মানে আমার এটা ভালো লাগে। আপনার যে স্বপ্ন দেখছেন এটাতে আপনার কোনো সমস্যা নেই? না, এটা নিয়ে এখন মানে আমি অভ্যস্ত হয়ে গেছি। আপনার যে মানুষটি আছে সেই মানুষটির স্বপ্নে অস্তিত্ব আছে এবং বাস্তবেও কিছুটা আছে, কারণ বাস্তবে বিভিন্ন জায়গায় সে আপনাকে হেল্প করছে। তার মানে স্বপ্নে যাকে দেখেন সে কোনোদিন বাস্তবে আসেনি, কিন্তু বাস্তবে বিভিন্ন জায়গায় সে আপনাকে মানে সে আমাকে হেল্প করেছে। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব, আফরান ভাইয়ের সাথে কোনো কথা হবে না, সরাসরি ঘটনায় চলে যাব। আমাদের আরো অনেক অতিথি আছেন, চলে যাই সেকেন্ড ঘটনায় এবং তারপরে আবারও ফিরে আসবো। আশা করছি সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। এবারের ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ সাব্বির হাসান। ওনার বাড়ি বগুড়ার আদমদিঘি এলাকায়। ঘটনাটি মূলত ওনার দাদার এক বন্ধুর সাথে ঘটেছিল। ওনার দাদার বন্ধুর নাম হচ্ছে শহীদুল। তো এই শহীদুল দাদা উনি মূলত এই ঘটনার সাথে সংশ্লিষ্ট। ঘটনার সময়কাল 1965 থেকে 1970 সালের মধ্যবর্তী কোন একটা সময় হবে। সময়টা তখন ডিসেম্বরের শেষের দিকে, জানুয়ারি মানে শুরু হবে এমন একটা ভাব। মাদ্রাসায় পড়তেন শহীদুল দাদা। মাদ্রাসায় তখন বার্ষিক পরীক্ষা শেষ, নতুন স্টুডেন্ট ভর্তি হবে। উনি তখন কেবল মক্তব বিভাগে লেখাপড়া করতেন, মানে উনি তখন ছোট আর কি, বেশি বয়স না। কায়দা শেষ করে নতুন সিবারা হাতে নিয়েছেন। প্রায় 8 মাস হলো উনি ওই মাদ্রাসায় ভর্তি হয়েছেন। তো পরীক্ষা শেষে রেজাল্ট দেওয়ার পর মাদ্রাসা কিছুদিনের ছুটি হলো, স্টুডেন্টরা তো যে যার পরিবারের কাছে চলে গিয়েছে, উনিও তার ব্যতিক্রম না। ছুটি শেষ হওয়ার প্রায় 2 থেকে 3 দিন আগেই উনি মাদ্রাসায় চলে আসেন। আসলে চলে আসেন এই কারণে, মাদ্রাসার ওনার বাসা কিন্তু একদম কাছাকাছি।
দৌড়ে বাড়িতে চলে যাওয়া যায়, দৌড়ে মাদ্রাসায় চলে আসা যায়, মানে মাদ্রাসাও যা বাড়িও তাই, এমন একটা অবস্থা। এই জন্য ছুটি হোক যাই হোক সবসময় মাদ্রাসার টাচেই থাকতেন উনি। কারণ বন্ধু বান্ধব বলতে ওনার তো মাদ্রাসার ওই স্টুডেন্টটাই। উনি তো মাদ্রাসায় চলে আসছেন, তো আসার পর ওইখানে দেখেন যে মাদ্রাসার ছোট হুজুর ছিলেন, হাফেজ সাহেব হুজুর ছিলেন, আর বাবুর্চি ছিল। বড় হুজুর ওনার বাসাটা আবার একটু দূরে, আর ছোট হুজুরের বাসাটা আবার ওই গ্রামেই, যার কারণে উনি সবসময় মাদ্রাসাতেই থাকতেন। উনি একদম লোকাল মানুষ ছিলেন, এলাকার সবার সাথেই তার পরিচয়, উনিও ছোটবেলা থেকে ওই গ্রামে বড় হয়েছেন। এই জন্য ওনারও মাদ্রাসা যা বাড়িও তাই, মানে একই রকম আর কি অবস্থা। তো তখনও তো আসলে সব কিছু শুরু হয় নাই, তখনও তো মাদ্রাসা বন্ধ। এদিকে এই শহীদুল দাদা উনি গিয়েছেন, যাওয়ার পর উনি দেখেন যে একটা ছেলে আসছে তার বয়সী, মানে শহীদুল দাদার বয়সী। তো ছেলে এসে বলেন যে আমি মাদ্রাসায় ভর্তি হতে চাই। তখন ওই বাবুর্চি, তারপরে এই যে শহীদুল দাদা এবং ওই যে ছোট হুজুর যিনি ছিলেন আর কি, হাফিজ সাহেব হুজুর, তো উনি ওই শহীদুল দাদা দেখলেন যে ওই হাফিজ সাহেব হুজুর বলছেন যে বাবা তুমি 2 দিন পরে আসো, ভর্তির সব কাজকর্ম তো আমাদের বড় হুজুর করে থাকেন, আর এখন তো মাদ্রাসা বন্ধ, তোমাকে ভর্তি যদি আমি করাইও, এখন তুমি এখানে কিভাবে থাকবা, মাদ্রাসার বাচ্চা কাচ্চা তো নাই, তুমি না হয় 2 দিন পরে আসো। তখন বললেন আচ্ছা ঠিক আছে, আমি 2 দিন পরে আসবো। এদিকে এই যে শহীদুল দাদা তার বয়সী একজন পাইছে, উনি আবার একবারে জিজ্ঞেস করতেছে যে ভাই তোমার নাম কি, আর তোমার বাসা কোথায়, কোন গ্রামে। তখন সে তার নাম বলে রুহুল আমিন, আর বলে যে তার বাড়ি নাকি মেঘের উপরে। এই কথা শুনে শহীদুল দাদা ছোট মানুষ, উনি কিছুটা অবাক হন, কিন্তু এটা নিয়ে আর খুব বেশি মাথা ঘামান নাই। আর সাধারণত হয় কি যে ছোট বাচ্চারা যখন ভর্তি হতে আসে তার সাথে তো তার গার্ডিয়ান আসে, মা বাবা চাচা মামা এরকম কেউ তো আসে আর কি, ভাই, কিন্তু তার সাথে কেউ আসে নাই। উনি আর সব নিয়ে পাত্তা দেন নাই। দেখতে দেখে 2 দিন শেষ, বিকালের দিকে বড় হুজুরও চলে আসছেন, মাদ্রাসার স্টুডেন্টও চলে আসছে। তার ঠিক পরের দিন ওই ছেলেটা আসছে আবার মাদ্রাসায়, এসে সোজা বড় হুজুরের রুমে চলে গেল, কাউকে কিছু না বলে। কিছুক্ষণ পর বড় হুজুরের সাথে ছেলেটা আসলো, যেখানে সবাই বসে পড়ে আর কি। তো বড় হুজুর সবাইকে বলল যে এ তোমাদের নতুন বন্ধু, ওর নাম রুহুল আমিন। তো হুজুরের নির্দেশনায় সবাই তাকে জায়গা করে দিল বসার জন্য, তাকে একটি কায়দা দেয়া হলো পড়ার জন্য। ছেলেটা এসে এই শহীদুল দাদার পাশেই বসে। তো শহীদুল দাদা একটু মাস্টারি ভাব দেখিয়ে তাকে একটু পড়া শিখিয়ে দিল। দেখতে দেখতে অনেকগুলো দিনই কেটে গেল। এর মধ্যে এই শহীদুল দাদা দেখলেন যে রুহুল আমিন আসলে কারোর সাথে অতটা কথা বলে না, আর এই শহীদুল দাদাও কিন্তু একটু কম মিশতেন, সবার সাথে কম কথা বলতেন, একটু সেপারেট থাকতে পছন্দ করতেন। তো এই 2 জনের সাথে আবার বন্ধুত্ব হয়ে যায়। 2 জন তো একই কোয়ালিটির, এই জন্য একই চরিত্রের মতো, এই জন্য এদের 2 জনের সাথে আবার বন্ধুত্ব হয়ে যায়। তারা একসাথে গল্প করতেন, খেলতেন, পাশাপাশি বেডে ওনারা ঘুমাতেন। তাই এক রাত্রে হয় কি, এই শহীদুল দাদার ঘুম ভেঙে যায়। উনি দেখেন যে রুহুল আমিন বেডে নাই, তো উনি ভাবেন যে হয়তো বা ওয়াশরুমে গিয়েছে, উনি আবার ঘুমাই পড়ছেন। পরের দিন রাত্রে একই সময় আবার এই শহীদুল দাদার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই দেখা গেল রুহুল আমিন দরজা খুলে বাইরে যাচ্ছে। তো শেষ হলো যায় কোথায়, এটা দেখার জন্য এই শহীদুল দাদা আবার চুপি চুপি পা টিপে টিপে বের হয়েছেন। তো মাদ্রাসার সিঁড়ি দিয়ে মাদ্রাসার ছাদে ওই ছেলেটা উঠে যাচ্ছে, উনিও আস্তে আস্তে উঠছেন। এদিকে হয় কি, শহীদুল দাদা ওই ছেলেটাকে ডাক না দিয়ে সে কি করে সে দেখবে, দেখার জন্য পিছনে পিছনে সে যাচ্ছে। তো ছাদে হয় কি, ওই মাদ্রাসার বাচ্চারা অনেকে নামাজ পড়তো, রাতে বেলা তাহাজ্জুদের নামাজ পড়তো। ওই ছেলেটা ওখানে গিয়ে নামাজ যেভাবে পড়ে দাঁড়িয়ে গেল। তখন পেছন থেকে এই শহীদুল দাদা ডাক দেয় রুহুল আমিন। রুহুল আমিন পেছন দিকে তাকায়, বলে যে কিরে তুই এত রাত্রে ছাদে কি করছিস? সে উত্তরে জানা আমি তো একটু তাহাজ্জুদের নামাজ পড়তে আসছিলাম। তো এটা বলার পর এই রুহুল আমিন কে ওই শহীদুল দাদা বলছেন যে তুই ছোট মানুষ, আমরা তো আসলে এত রাত্রে উপরে উঠি না, আমাদের যারা বড় সিনিয়ররা আছে তারা মাঝে মাঝে আসে, তো আমাদের এত রাত্রে আসলে এখানে উপরে আসা ঠিক না, চল নিচে চল। সে সাথে সাথে চলে আসে, আর কিছু বলে না, ঘুমিয়ে পড়ে, সবকিছু ঠিকঠাক চলছিল। তো একদিন রাত্রে আবারও রুহুল আমিনকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখে এই শহীদুল দাদা তার পিছু নিয়েছে। এবার দেখে সে ছাদে না গিয়ে মাদ্রাসার স্টোর রুমের দিকে চলে গেল। তো উনিও তার পিছু পিছু গেছেন, গিয়ে দেখেন স্টোর রুমে কেউ নাই। এটা কিভাবে সম্ভব? নিজের চোখে দেখলেন যে রুহুল আমিন স্টোর রুমে গেল, আর স্টোর রুমে তো কোনো
দরজা জানালা ওইভাবে নাই, দরজা আছে শুধু জানালাও নাই, আর দরজা তো বন্ধ। কিন্তু সেই স্টোর রুমের দিকে গেল কেন? আর এদিকে যাওয়ার পর ওই দিক দিয়ে বের হওয়ার তো আর কোনো পথ নাই, একটাই করিডোর, ওইখানে সামনের দিকে স্টোর রুম, ফেরত আসতে গেলে এই পথ দিয়ে আসতে হবে, তাহলে ছেলেটা কোথায় গেল? তো এসব চিন্তা করতে করতে আবার শহীদুল দাদা রুমে ফেরত আসেন, এসে দেখেন রুহুল আমিন তার বেডে দিব্যি ঘুমাচ্ছে। উনি তো অবাক, এ কিভাবে সম্ভব? আমি দেখলাম রুহুল আমিন হঠাৎ করে কোথায় চলে গেল, সে এসে ঘুমিয়ে পড়ল। তো এভাবে বেশ আরো কিছুদিন চলে যায়। একদিন হয় কি, রুহুল আমিনকে নিয়ে এই শহীদুল দাদা তার বাড়িতে গিয়েছেন। তো বাড়িতে যাওয়ার জন্য ওনার চাচার যেই বাসা, ওই বাসার উঠোন পেরিয়ে ওনাদের ঘরে যেতে হয়। ওনাদের বাড়ির বর্ণনাটা একটু দেই। চারপাশে টিন দিয়ে ঘেরা, বাড়িতে ঢোকার জন্য রয়েছে 2টি দরজা, মাঝখানে বড় একটা আঙিনা, এর ভিতরে 2টা বাড়ি, একটা হচ্ছে ওনার চাচার আর হলো শহীদুল দাদাদের। তো রুহুল আমিনকে নিয়ে যখন ওই মেইন যেই গেটটা, ওই গেট দিয়ে ঢুকবেন, প্রথম দরজা পেরোবেন, তখন রুহুল আমিন বলে যে না, এই দরজা দিয়ে ঢুকবো না। তখন এই শহীদুল দাদা বলছেন, কেন, এই দরজা দিয়ে কি সমস্যা? বলে হ্যাঁ সমস্যা আছে, চল ওই পিছন দিক দিয়ে ঘুরে যাই, তোদের বাসা তো এই সাইডটাতে, আর একজনের বাসা পার হয়ে তোদের বাসায় যাব, এটা আমার কাছে ভালো লাগতেছে না, চলো ওই দিক দিয়ে যাই। এখন যেহেতু সে গেস্ট মানুষ, সে কোনোভাবেই এই দরজা দিয়ে ঢুকতে চাচ্ছে না বা এই গেট দিয়ে ঢুকতে চাচ্ছে না, কি আর করা, একটু পেছন দিকে যে আর একটা দরজা ছিল ওই দিক দিয়ে ওনাদের বাড়িতে নিয়ে গেছেন। তো যাওয়ার পর এই শহীদুল দাদার মা তো খুব খুশি, ছেলে আসছে, ছেলের বন্ধু আসছে, তো নিজের ছেলের মতো করেই তাকে আদর যত্ন করে, ভালো ভালো রান্না করে। কিন্তু খেতে বসার পর হয় আর একটা ঝামেলা, এই রুহুল আমিন কিছুই খেতে চায় না। তখন এই শহীদুল দাদার মা বলতেছে, কি হলো বাবা, তুমি কি লজ্জা পাচ্ছ নাকি? তোমার নিজের বাড়ি ভাবো, আমাকে নিজের মাই ভাবো না কেন? তুমি তো আমার ছেলের মতোই, খাও না, লজ্জার কিছু নাই। তখন রুহুল আমিন বলে, না না খালা, আসলে আমার খিদা নেই, আমি শুধু কয়েকটা মিষ্টি খাচ্ছি। তো ওখানে কয়েকটা মিষ্টি ছিল, আসলে ওই মিষ্টিটা এই কারণে রাখা হয়েছিল যে খাওয়া দাওয়ার পরে ওনারা খাবেন, কিন্তু ওইটাই আসলে খাওয়ার ইচ্ছা পোষণ করে, ওটা পাশেই রাখা ছিল। এই কথা শোনার পর যখন এই শহীদুল দাদার মা ওই মিষ্টির বাটিটা আগায় দিছে রুহুল আমিনের দিকে, সে ওখান থেকে কয়েকটা মিষ্টি একদম নিমিষেই খেয়ে ফেলে। তো ওনারা চিন্তা করছেন যে হয়তো বা রুহুল আমিনের মিষ্টি এমনিতেই খুব পছন্দ। তো খাওয়া দাওয়া শেষে ওনারা রওনা দিয়েছেন মাদ্রাসার উদ্দেশ্যে। মাদ্রাসায় এসে ওইভাবেই দিন কাটতে থাকে। দেখতে দেখতে লেখাপড়া কিন্তু শেষ দিকে চলে আসে, মানে ওইখানে ওনারা হেফজও পড়ছিলেন আর কি, হাফেজ হচ্ছিলেন। এদিকে হয় কি, ওই শহীদুল দাদা বেশ এগিয়ে গিয়েছিলেন, হয়তো বা 3-4 পারা, যেহেতু 30 পারা মুখস্থ করতে হয়, শহীদুল দাদার হয়তো বা তখন 26 পারা হয়েছে, আর রুহুল আমিনের হয়েছে হয়তো বা 20 পারা মুখস্থ। তো রুহুল আমিন একটু পেছনের দিকে। এখন যাতে ওনারা একসাথে শেষ করতে পারেন, এখানে একটা কথা বলে রাখা ভালো, যারা মাদ্রাসায় পড়েন তারা এটা বুঝতে পারবেন না, যারা মাদ্রাসায় পড়েন না তাদের জন্য বলছি যে এসএসসি পাস করার পরে কিন্তু সার্টিফিকেট দেওয়া হয়, একটা আলাদা সার্টিফিকেট, এবার ইন্টারমিডিয়েট পাস করার পরে আলাদা একটা সার্টিফিকেট হয়। এইভাবে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর পরে কিন্তু সার্টিফিকেট পাওয়া যায়। তো মাদ্রাসাগুলোতে একটা বিশেষ সংস্কৃতি আছে, সেটা হচ্ছে যারা হাফেজ হন, হাফেজ হওয়ার পর তাদেরকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেয়া বা তাদেরকে স্বীকৃতি দেওয়ার একটা প্রথা রয়েছে, সেটা হচ্ছে পাগড়ি পরানো। পাগড়ি ওই মাদ্রাসায় কোনো একটা অনুষ্ঠান হয় নির্দিষ্ট, সেখানে পাগড়িটা পরিয়ে দেওয়া হয়। এর মানে হচ্ছে তিনি হাফেজ হয়েছেন, মাদ্রাসা থেকে তাকে সম্মান দেওয়া হলো, তাকে স্বীকৃতি দেওয়া হলো, হ্যাঁ সে এখান থেকে হেফজ শেষ করেছেন। মাদ্রাসা কর্তৃপক্ষ তার জন্য শুভকামনা জানাচ্ছে, এটা একটা সংস্কৃতি মাদ্রাসার। তারপরে যারা কওমি লাইনে দাওরা হাদিস শেষ করেন, খতমে বুখারীর একটা অনুষ্ঠান হয়। তো এরকম কিন্তু বেশ কিছু সংস্কৃতি আছে যেটা স্কুল কলেজ সেগুলোতে হয়ে থাকে। তারপর সমাবর্তন হয়, কনভোকেশন যেটা আর কি, এরকম কিন্তু যেটা জেনারেল লাইনে কিছু সংস্কৃতি আছে, মাদ্রাসাতেও কিন্তু এটা আছে। তো মাদ্রাসা হাফেজ হলে এরকম পাগড়ি দেওয়া হয়, এটা ওখানকার একটা সংস্কৃতি। তো মূলত এই পাগড়িটা একসাথে নিতে চেয়েছিলেন শহীদুল দাদা, এই জন্য ওই একই দিনের জন্য হেফজ শেষ করতে পারেন এরকম একটা পরিকল্পনা শহীদুল দাদা ছিল, রুহুল আমিন এবং শহীদুল দাদা একসাথে শেষ করতে পারেন। এখন রুহুল আমিন তো একটু পেছনে পড়ে গিয়েছিলেন, শহীদুল দাদা অল্প অল্প করে পড়া দিতেন যাতে করে রুহুল আমিন তাকে ধরতে পারে। তো এভাবেই কিন্তু একই সাথে ওনারা হেফজ শেষ করেন। কয়েকদিন পরেই পাগড়ি প্রদান অনুষ্ঠান হবে। এর মধ্যে ঘটে একটি ঘটনা, সেটা হচ্ছে যে ওনারা ঘুমিয়ে আছেন, রাত 1:30 কি 2টা আনুমানিক, তখন ঘুম ভেঙে যায় এই শহীদুল দাদার। দেখেন যে রুহুল আমিন বিছানায় নেই, এত রাত্রে কোথায় গেল, এটা দেখার জন্য বাইরে গেছেন। তো বাহিরে
যাওয়ার পরে উনি দেখেন যে স্টোর রুমের দরজা খোলা। তো উনি ওই দরজায় উকি দিয়ে যেটা দেখেন, এটা তো উনি কল্পনাতেও ভাবতে পারেন নাই। রুহুল আমিন ধীরে ধীরে মানুষ থেকে সাদা ধোয়ার মতো অদৃশ্য হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে উনি কিছু না বলে বিছানায় এসে শুয়ে পড়েন। ওই রাত্রে উনি সারা রাত আর ঘুমাইতে পারেন নাই। তবে হঠাৎ করে একটা সময় ওনার ঘুম চলে আসে, একদম শেষ দিকে, অল্প সময় ঘুমিয়েছেন। যখন উনি চোখ খুলেছেন, মানে একটা ঝিমুনির মতো ভাব আসে, তখন উনি দেখেন যে এই রুহুল আমিন তার পাশে বেডে শুয়ে আছে। রাতের ওই ঘটনার কথা মনে করতেই তার তো বুক কেঁপে ওঠে, আরে সর্বনাশ, এতদিন কার সাথে চলছি। যাই হোক, ফজরের নামাজের পর রুহুল আমিন তাকে ডাক দেয় যে, বন্ধু শহীদুল, আমি বুঝছি যে তুমি আমাকে দেখে ফেলছো আর আমি কে এটা তুমি বুঝতে পারছো, তবে তোমার কাছে একটাই অনুরোধ, আমার অনুমতি ছাড়া আমার বিষয়ে কাউকে বইলো না। তখন বলে যে আসলে সে একজন জিন আর তার আসল নাম রুহুল আমিন না। এই মাদ্রাসায় পড়ার জন্য তাকে একটা বিশেষ নামকরণ করানো হয়েছিল। তা আসল নামটা কি এইটা অবশ্য শহীদুল দাদা বলেন নাই। আর বলেন যে এই যে ব্যাপারগুলো, যে সে আসলে এই প্রথাগত খাবার ওভাবে খায় না, মিষ্টিটা তার খুব প্রিয়, আর কেন ওই বাড়িতে গেলে দরজা দিয়ে ঢুকতে চায় নাই এটাও বলে। মূলত এই শহীদুল দাদার চাচার এক মেয়ে তাকে জিনে ধরেছিল, ওই বাড়িটা বন্ধ করা হয়েছিল। ওই বন্ধ করতে গিয়ে ওই মেইন যে সদর দরজা, ওই দরজায় মূলত বেশ কিছু একটা রিচুয়াল করা হয়েছিল। এই জন্য ওই দরজা দিয়ে ঢুকতে তার অসুবিধা হচ্ছিল, এই জন্য পেছন দিক দিয়ে উনি গিয়েছিল। তো যাই হোক, স্বাভাবিকভাবে পাগড়ি প্রদান করা হয়, সবার কাছ থেকে বিদায় নেয়। বিদায় নেওয়ার পরে জানা যায় যে বড় হুজুর উনি শুরু থেকেই জানতেন রুহুল আমিন সম্পর্কে, কিন্তু উনি কাউকে কিছু বলেন নাই। রুহুল আমিন বলেছিল যে তোমার যদি কখনো দরকার হয় আমাকে ডেকো, আমি চলে আসবো। ডাকার একটা নির্দিষ্ট পদ্ধতি শিখিয়ে দিয়েছিল। তো এরপর ঘটনা যে শেষ তা কিন্তু না, এরপর কিন্তু রুহুল আমিন এসেছে, পরিবারের কেউ অসুস্থ হয়েছে, ডাক্তারি ট্রিটমেন্টে ভালো হচ্ছে না, রুহুল আমিনকে ডেকেছে। সে তার দেশে গিয়ে জিনেদের সাথে পরামর্শ করে কিছু চিকিৎসা পদ্ধতি এসে জানিয়ে গেছে। আল্লাহর রহমতে ওনারা সুস্থ হয়েছেন। হয় কি, এই শহীদুল দাদা যখন বিয়ে করবেন, ওই বিয়ের অনুষ্ঠানে এই রুহুল আমিনকে দাওয়াত দেওয়া হয়। সে বলে যে না, আসলে বিয়ের অনুষ্ঠানে তো গরু, খাসি, মুরগি জবাই হয়, আমরা এই ধরনের প্রোগ্রামগুলোতে আসলে ওইভাবে আসতে পারি না, আমাদের অসুবিধা হয়, ক্ষতি হয়। এখন ওই শহীদুল দাদা বলছেন যে বন্ধু তুমি আসবা না, এটা কিভাবে সম্ভব, তোমাকে আসতেই হবে। অনেক জোরাজুরি করার পর নাকি রাজি হয়েছিল। তবে তাকে আলাদা একটা ঘরে একটা ব্যবস্থা করা হয়েছিল। ও সে আসবে, মানুষের বেশেই আসবে, এটা শুধু ওই শহীদুল দাদা বুঝতে পারবেন, আর কেউ বুঝতে পারবেন না। এবং সে যেই দিক দিয়ে আসবেন ওই দিকে কোনো মাংস বা অন্য কোনো কিছু আসলে নিয়ে আসা হবে না, বা সেই টাইপের কোনো কিছু থাকবে না, এটা আগে থেকে নিশ্চিত করা হয়েছিল। শহীদুল দাদা খুব সতর্কতার সাথে এই বিষয়টা নিশ্চিত করেছিলেন। তো সেখানে আসলে তার জন্য শুধু মিষ্টি আনা হয়েছিল। সে নাকি বড় বড় 5টা পাতিল মিষ্টি খেয়ে ফেলেছিল ওই রুহুল আমিন। তো এই যে শহীদুল দাদা, উনি বছরখানেক আগে মারা গেছেন, এটা জানিয়েছেন সাব্বির হাসান ভাই। আর এটাই ছিল জিন বন্ধুর সাথে শহীদুল দাদার কিছু স্মৃতি। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়, যদি ভালো লাগে সাথে থাকবেন। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম রিপন, আমি এসেছি আদিতমারির লালমনিরহাট থেকে। আমি ভূতভূমের একজন মডারেটর। তো আজকে যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন আরিফুল। তার বাড়ি রংপুরের কাউনিয়া এলাকায়। আমি চেষ্টা করব আরিফুলের মতো করে আপনাকে ঘটনাটা শেয়ার করার। রাসেল ভাই, কাউনিয়া আর লালমনিরহাটের সীমানা ঘেঁষে তিস্তা নদীর যে বিশাল চরাঞ্চল আছে, সেখানে রাত নামলে এক অন্যরকম জগৎ তৈরি হয়। এই ঘটনাটা এক যুবকের, তার নাম হচ্ছে জীবন। তো জীবনের মাছ ধরার নেশা ছিল ছোটবেলা থেকেই। বাড়ির লোকজন তাকে প্রায় মানা করত, কিন্তু সে এলাকার মুরব্বীদের কারো কথা শুনতে না। সে গর্ব করে বলতো যে মাঝ নদীতে, নদীর মোহনায় আসলে
সে গেলে প্রচন্ড নাকি সে সাহস পায়। অথচ এলাকার মুরব্বীরা তাকে বা তাদের যারা পরিচিত, তার জীবনের পরিচিত যারা, তাকে মানা করতো যে এত মাঝরাতে মাছ ধরার কি দরকার, দিনের বেলা ধরলেই তো হয়। কিন্তু সে আসলে দেখা যায় সারাদিন কাজ করতো, বিভিন্ন কাজে ব্যস্ত থাকতো, কিন্তু রাত্রের বেলা সে মাছ ধরতে খুবই পছন্দ করতো। আর ছোটবেলা থেকে তার মাছ ধরা একটা খুবই শখের এবং খুবই পছন্দের একটা বিষয় ছিল। তো যেদিন ঘটনাটা ঘটে সেই ঘটনাটা ছিল একটা ভাদ্র মাসের একদিনের একটা ঘটনা। সেদিন আকাশে মেঘ ছিল বলতে সারাদিন রৌদ্রোজ্জ্বল পরিবেশ থাকলেও সন্ধ্যার সময় আকাশটা মেঘ করে এবং একটু হালকা বাতাসও হচ্ছিল। তো জীবন তার ছোট একটা নৌকা আছে, সেই নৌকাটা নিয়ে একাই বিলের মোহনায় দিকে রওনা দেয়। তো তার বিলটা ছিল এমন এক জায়গায় যার এক পাশে পুরনো শ্মশান আর অন্য পাশে বিশাল এক জঙ্গল ছিল। তো রাত তখন আনুমানিক 12:30 বাজে। তো জীবনের নৌকার লণ্ঠনের আলো কুয়াশার ভিতর দিয়ে ঝাপসা দেখাচ্ছিল। তো ও প্রথমবার জাল ফেললো, কিন্তু জালে কোনো মাছ উঠলো না। উঠলো শুধু এক স্তূপ পচা শ্যাওলা আর ভাঙা কিছু হাড়ের টুকরো। তো জীবন এগুলো গা ঝাড়া দিয়ে ফেলে দিল। সে ভাবলো হয়তো জালটা অনেক গভীরে চলে গিয়েছে, যার কারণে হয়তো এই লাজে বাজে জিনিস চলে এসেছে। যাই হোক, দ্বিতীয়বার যখন সে জাল ফেললো তখন সে অনুভব করলো যে জালের দড়িটা আর তার হাত থেকে কেউ সজোরে টেনে নিয়ে যাচ্ছে এরকম। মানে মনে হচ্ছে যে জালের ভিতর বড় কোনো কিছু ফান, মানে বড় কিছু ধরা পড়েছে, ফলে জালটা প্রচুর টান পড়তেছে। তো ও চিন্তা করলো হয়তো বা কোনো বোয়াল মাছ বা আড়াই মাছ বড় সাইজের কোনো হবে। তো সে দাঁতে দাঁত চেপে দড়িটা টেনে, মানে তার যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে টেনে জালটাকে নৌকার উপর তুললো। কিন্তু জালটা যখন নৌকার উপরে নিয়ে আসার পর দেখলো যে মানে যে ওটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না, যে জালের ভিতরে সে দেখে কোনো ধরনের মাছ নেই, কিন্তু ছিল কালো কুচকুচে দীর্ঘ চুলের এক বিশাল দলা। তো সে বেশ অবাক হলো যে চুলের দলা কিভাবে সম্ভব। তো সেই চুলের ভিতরে থেকে একটা পচা আষ্টে গন্ধ বের হতে দেখলো। তো জীবন যখন ওটা পরিষ্কার করতে গেল, হঠাৎ দেখলো সে চুলের দলাটা নড়ে উঠলো। তো চুলের ফাঁক দিয়ে একটা সাদা কঙ্কালসার হাত বেরিয়ে এসে জীবনের কবজিটা যেন খপ করে ধরে ফেললো। তো হাতটা ছিল বরফের মতো ঠান্ডা আর নখগুলো ছিল বটির মতো ধারালো। এত একটা ভয়ানক একটা হাত বের হয়ে এসেছে। তো জীবন তো এটা দেখে প্রচন্ড ভয় পেল এবং সে ভয় পেয়ে দিল একটা চিৎকার। কিন্তু সে দেখলো যে তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। আমরা নর্মালি কিন্তু এই ধরনের ঘটনাগুলো শুনে থাকি। আমি আসলে নিজেও একদিন একটা ঘটনার সম্মুখীন হয়েছিলাম। আমি আসলে দেখি যে আমি আসলে সরাসরি না, স্বপ্নের মধ্যেই দেখতেছিলাম একটা ঘটনা। প্রচণ্ড পরিমাণ চিৎকার করতে চেষ্টা করতেছি, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। আমি প্রচণ্ড চিৎকার করার চেষ্টা করি, কিন্তু আসলে বের হচ্ছিল না। যারা লিসেনাররা শুনতেছেন তারা হয়তো, যারা এই সিচুয়েশনের মধ্যে কখনো যদি পড়েছেন, তাহলে জিনিসটা কিন্তু হয়তো আপনারা অবলোকন করতে পারতেছেন যে এটা কিন্তু একটা হয়ে যায়। যখন মানুষ খুবই ভৌতিক বিষয়গুলো নিয়ে বিপদে পড়ে, তখন কিন্তু এই জিনিসটা সচরাচর আমরা দেখতে পাই যে আমরা চিৎকার করার চেষ্টা করি, কিন্তু গলা দিয়ে কোনো ধরনের আওয়াজ বের হয় না। তো জীবনের ঠিক একইভাবে এখানে চিৎকার করতে চেষ্টা করে, কিন্তু সে দেখলো তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। ঠিক ওই সময় নদীর মাঝখানে একটা ঘূর্ণি তৈরি হলো। তো পানির নিচ থেকে ধীরে ধীরে একটা বীভৎস অবয়ব, একটা মানে বড় সড়ো একটা অবয়ব উঠে আসলো। ওটার শরীরটা মানুষের মতো দেখতে, কিন্তু ওর পা দুটো ছিল মাছের লেজের মতো চেরা। আর চোখগুলো সাধারণ চোখের মতো ছিল না। চোখগুলোর মধ্যে দুইটা গর্ত ছিল, যেখান থেকে নীল রঙের আলো বের হচ্ছিল। তো সে তার একটা ছিল, লিকলিকিয়ে লম্বা আঙুলগুলো দিয়ে জীবনের নৌকাটা ধারটা কামড়ে ধরলো। তো চারপাশটা হঠাৎ করে এত বেশি ঠান্ডা হয়ে গেল যে জীবনের নিঃশ্বাস মানে বরফ হয়ে আসতেছিল। এত ঠান্ডা হঠাৎ করে নেমে গিয়েছিল, যেটা এত ঠান্ডা থাকার কথা না। সারাদিন প্রচন্ড গরম ছিল, তো রাত্রের দিকে যদিও শীত পড়তেছিল, কিন্তু এত বেশি ঠান্ডা
হওয়ার কথা ছিল না, কিন্তু সে অনুভব করলো প্রচন্ড পরিমাণ ঠান্ডা নেমেছে, আর সেই অবয়বটার দিকে সে প্রচন্ড পরিমাণ ভয় পাচ্ছে। তো সেই অবয়বটা একটা কর্কশ গলায় কিছু একটা বলে উঠলো, যা শুনে মনে হলো যে পাথরের সাথে ঘষা দিয়ে যেরকম শব্দ হয় সেই রকম ঘষা 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 একটা কথা, যে জীবন, তুই তো প্রতিদিন আমাদের ছোট ভাই বোনদের ধরে নিয়ে যাস, আজ তো রক্ত দিয়ে আমি বিলের তৃষ্ণা মেটাবো। এখানে সেই অবয়বটা ছোট ছোট ভাই বোন বলতে মাছদেরকে বুঝাইছে, যে তুই তো প্রতিদিন এই বিল থেকে মাছ নিয়ে যাস, আজকে তোকে আমরা আমাদের বিলের তৃষ্ণা মিটিয়ে দিব। এই ধরনের একটা কথা বলে, একটা কর্কশ বা ঘষা ঘষা শব্দ দিয়ে। তো জীবন দেখলো নৌকার ভিতরে সেই চুলের দলাটা এখন জ্যান্ত সাপের মতো, আর জ্যান্ত সাপের মতো হয়ে গেছে, এবং পুরো শরীরটা সাপের মতো, চুলগুলো যেন মোটা মোটা হয়ে সাপের মতো হয়ে গেছে। তো সে হলো সেই দলাটার কিছু সাপ তার পা পেঁচিয়ে ধরেছে। জীবনের তখন মনে হলো যে হাড়গুলো সব মটমট করে ভেঙে যাচ্ছে। সে অনুভব করলো তার পায়ের নিচ দিয়ে নৌকার কাঠগুলো পচতে শুরু করেছে, এবং নৌকাটা ধীরে ধীরে পানির মধ্যে তলিয়ে যাচ্ছে। তো জীবন তখন তার শেষ শক্তিটুকু দিয়ে নৌকার কোনায় থাকা কুড়ালটা ধরলো, এবং ওই বিভৎস হাতের ওপরে এক কোপ মারলো। তো কোপ দেওয়ার সাথে সাথে সেখান থেকে রক্ত বের হলো না, বরং কয়েক হাজার জ্যান্ত পোকা বেরিয়ে যেন ছিটকি ছিটকি চতুর্দিকে ছড়িয়ে পড়লো। সেই অবয়বটা এক পৈশাচিক চিৎকার দিল, এবং চারপাশে পানিতে হঠাৎ করে টকবক করে ফুটতে শুরু করলো। জীবন দেখলো শত শত সাদা ছায়া পানির উপর দিয়ে হেঁটে তার দিকে এগিয়ে আসতেছে। তাদের সবার হাতে ছিল মাছ ধরার বড়শি, আর তারা সবাই জীবনের দিকে সেই বড়শিগুলো লক্ষ্য করে ছুঁড়ে মারতেছে। মনে হচ্ছিল যে সে সময় জীবনেই তাদের শিকার, এবং শিকার করার জন্য সেই বড়শিগুলো জীবনের দিকে ছুঁড়ে মারতেছে। তো জীবন পাগলের মতো বৈঠা চালিয়ে তীরের দিকে পালানোর চেষ্টা করলো, কিন্তু কুয়াশা আর অন্ধকারের মায়া জালে সে দিক বিদিক হারিয়ে ফেললো। সে যতবার তীরের কাছাকাছি যেতে চাইলো, ততবারই কুয়াশায় এসে সব রাস্তা বদলে দেয়, এবং সে দেখলো নদীর পাড়ের গাছগুলো যেন জ্যান্ত হয়ে হাত বাড়িয়ে তাকে আটকানোর চেষ্টা করতেছে। তো এক সময় সে দেখলো সে এমন এক জায়গা চলে এসেছে যেখানে নদীর পানি রক্তের মতো লাল হয়ে গেছে, এবং পানির উপরে শত শত মানুষের খুলি ভাসতেছে। তার মনে হলো সে কোনো এক নিষিদ্ধ রাজ্যে ঢুকে পড়েছে, যেখান থেকে ফেরার কোনো পথ নেই। তো সারা রাত ধরে জীবন সেই গোলক ধাঁধায় লড়াই করতেছে বাঁচার তাগিদে। সে একবার দেখলো তার মা তীরের উপর দাঁড়িয়ে হাঁড়িকে নিয়ে তাকে ডাকতেছে। সে যখনই তীরের দিকে নৌকা ভিড়াতে গেল, দেখলো তার মা নয়, সেখানে দাঁড়িয়ে আছে এক লম্বা চুলের অশরীরী সত্তা, যে তার দিকে তাকিয়ে উদ্ভটভাবে হাসতেছে। তো জীবন বুঝতে পারলো এটা কোনো সাধারণ বিভ্রম নয়, এটা জলজিন বা জলা ডাইনির মায়াজাল হতে পারে। তো জীবনের শরীর তখন অবসন্ন হয়ে আসতেছিল, তার শরীরে কোনো শক্তি পাচ্ছিল না। মনে হচ্ছিল যে তার শরীর থেকে শক্তিগুলো ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে, আর তার মনে হচ্ছিল তার জ্ঞান হারানো এখনো শুধু সময়ের ব্যাপার। তো ভোরের আলো প্রথম রেখা যখন পুরো আকাশে উকি দিল, এবং অনেক দূরে মসজিদের মিনার থেকে ফজরের আজান সুর ভেসে আসলো, তখন সেই মায়াজালের তাসের ঘরের মধ্যে ভেঙে পড়ল। তাসের ঘর যেভাবে ভেঙে পড়ে, সেই রকম মনে হলো যে মায়াজালটা ধীরে ধীরে মিশে যাচ্ছে। আজানের প্রথম শব্দের কানে পৌঁছাতে সাথে সাথেই সেই অশরীরী বা অবয়বগুলো এক এক করে পানির নিচে তলিয়ে গেল। জীবন যখন জ্ঞান ফিরে পেল, সে দেখলো তার নৌকাটা নদীর মাঝখানে নয়, বরং এক হাঁটু কাদার ভেতরে আটকে আছে। আশ্চর্যের বিষয় কি জানেন রাসেল ভাই, ওই জায়গাটা ছিল সেই পুরনো শ্মশানের একদম কিনারে, যেখানে মানুষ খুব একটা যায় না। তো সকালে জেলেরা যখন জীবনকে উদ্ধার করলো, তারা দেখলো জীবনের হাতের কবজিতে কালো হয়ে যাওয়া 5টা আঙ্গুলের গভীর দাগ, আর তার নৌকার ভিতরে কোনো মাছ ছিল না, ছিল শুধু পুরনো কিছু পচা মাছের হাড় আর মানুষের হাড়ের ছোট ছোট টুকরো। তো জীবনের শরীরের চামড়া মাছের মতো খসখস হয়ে গিয়েছিল, এবং সে একটানা 2 মাস কোনো কথা বলতে পারেনি। তো পরবর্তীতে বিভিন্ন চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করা হয়, কিন্তু সেই চিকিৎসার মাধ্যমে সেরে ওঠেনি। পরবর্তীতে কবিরাজের মাধ্যমে চিকিৎসা নেওয়ার পর সে সেরে ওঠে, এবং যখন সুস্থ হয় তার কাছ থেকে সমস্ত ঘটনাগুলো জানা যায়।
তো আজও মহিষকুচার ওই বিলের ধারে আসলে গেলে রাতের বেলা কেউ একা দাঁড়ায় না। স্থানীয়রা বলে যে যারা মাছের নেশায় বিভোর হয়ে যায় সেই বিলের বাসিন্দারা তাদের আজও হাতছানি দিয়ে ঢাকে। তো জীবন আর কোনোদিন মাছ ধরেনি, বিশেষ করে রাতের বেলা, কিন্তু আজও অমাবস্যা রাতে তার সারা শরীরে মাছের মতো চুলকায় এবং সে অদ্ভুত এক অতৃপ্ত যন্ত্রণায় ছটফট করে। তো সে জানিয়েছে যে সে যখন চোখ বন্ধ করে সেই নীল চোখের অবয়বটা এখনো নাকি দেখতে পায়, সে অনুভব করে। তো রাসেল ভাই জীবনের এই ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প বা এই ঘটনাটা জানি না আপনাদের মাঝে কেমন লেগেছে। আমার কাছে ঘটনাটা খুবই সুন্দর লেগেছিল, যার কারণে আমি আপনাদের ভূত এফএম শেয়ার করা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।